ইনান লার্নিং হোমে স্বাগতম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায় পেশার রূপবদল এই পাঠটি নিয়ে আজকের এই ভিডিও। সময় বদলায়, সাথে বদলায় পেশা। দিন বদলে মানিয়ে নেওয়া হোক সবার প্রত্যাশা। শিল্প বিপ্লবের ধাক্কায় দ্রুত বদলে যাচ্ছে জীবনের চাহিদা। চাহিদার যোগান দিতে বদলে যাচ্ছে পেশার রূপ ও ধরন। অর্থাৎ সময় বদলায়, সাথে বদলায় পেশা। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটি হচ্ছে শিল্প এবং আধুনিক তথ্য প্রযুক্তির উপর অনেকাংশে নির্ভরশীল, যার কারণে সময়ের সাথে সাথে মানুষের পেশাও দিন দিন বদলে যাচ্ছে। জীবনযাত্রায় যুক্ত হওয়া নতুন সব সংযোজনকে আরও পরিপূর্ণ করে তুলতে সৃষ্টি হচ্ছে নিত্য নতুন পেশা। সৃজনশীল ভাবনা ও সূক্ষ্ম চিন্তনকে কাজে লাগিয়ে সেসব পেশায় নিজেদেরকে মানিয়ে নিতে পারলে আমাদের সামনের পথ চলা হবে সাফল্যময়। অর্থাৎ নিত্য নতুন বর্তমান সময়ে অনেক ধরনের নিত্য নতুন পেশা যুক্ত হচ্ছে মানুষের জীবনের সঙ্গে। তো সেই সকল পেশার সাথে মানুষ নিজেদের খাপ খাইয়ে নিতে পারলে সেটিই হবে আমাদের সামনের পথ চলা, এবং সেটি হবে সাফল্যমণ্ডিত এবং সাফল্যময়। শহরে জীবনে সকালে ঘুম ভাঙতেই শোনা যায়, চাই নিবেন গো চাই, কিংবা দরজায় এসে দাঁড়ালে দেখা যায় পত্রিকা বিলি করে গেছেন হকার। আর গ্রামীণ জীবনে সাত সকালে গোয়ালা এসে দুধ দিয়ে যান, পাখির কাকলের সাথে যুক্ত হয় মুরগিওয়ালার হাঁক ডাক। আমাদের চারপাশে কত পেশার মানুষই না বসবাস করেন। ফেরিওয়ালা, গোয়ালা, হকার, কৃষক, জেলে, তাঁতি, চিকিৎসক, দোকানদার, শিক্ষক, নার্স, কলকারখানার শ্রমিক, ইলেকট্রিশিয়ান ইত্যাদি আরও কত। অর্থাৎ প্রতিদিন রাত পোহালেই মানুষ তার দৈনন্দিন কাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে, এবং প্রত্যেকেই তার কাজ প্রতিনিয়তই প্রতিটি মানুষ করে যাচ্ছে বিভিন্ন পেশায়। আমাদের দৈনন্দিন জীবনযাপন সহজ, সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রত্যেক পেশারই রয়েছে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিশাল অবদান। আমাদের জীবন পরিচালনার জন্য প্রতিনিয়ত আমাদের যে কাজটি করতে হয়, আমরা যে পেশাতেই কাজ করি না কেন, প্রত্যেক পেশারই রয়েছে সরাসরি অথবা ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি বিশাল অবদান রয়েছে। ষষ্ঠ শ্রেণীতে পেশা ও পেশার ধরন সম্পর্কে আমরা কিছুটা জেনেছি। এখানে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা ষষ্ঠ শ্রেণীতে পূর্বের ক্লাসে অনেকগুলা বিষয় পেশা সম্বন্ধে জানতে পেরেছি। এখন আমরা আরও অনেকগুলা পেশা সম্বন্ধে জানব এবং এই সকল পেশার সাথে পরিচিত হব। এখানে তোমাদের দেওয়া হয়েছে একটি দলগত কাজ, ফিরে দেখা। শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলগত আলোচনার মাধ্যমে আমাদের চারপাশে আমরা যেসব পেশার মানুষদের দেখতে পাই তাদের কাজ ও পেশাগুলোর একটি তালিকা তৈরি করি। কাজটির জন্য
নিচের বক্সটি ব্যবহার করি, প্রয়োজনে আরও গড় যোগ করি। এখন আমরা আমাদের আশেপাশে তথা আমাদের দেখা শোনা জানা, হ্যাঁ, বিভিন্ন মানুষের যত ধরনের পেশা রয়েছে আমরা তার একটি তালিকা তৈরি করব। নিচে এই তালিকাটি দেওয়া হলো। পেশাজীবীদের তালিকা: 1 কৃষক, 2 খামার, 3 কুমার, 4 জেলে, 5 দর্জি, 6 তাঁতি, 7 হকার, 8 স্বর্ণালঙ্কার, 9 গোয়ালা, 10 সাংবাদিক, 11 ইঞ্জিনিয়ার, 12 ইলেকট্রিশিয়ান, 13 নাপিত, 14 ব্যবসায়ী, 15 চালক, 16 পরিচ্ছন্ন কর্মী, 17 মুছি, 18 ধোপা, 19 রাজমিস্ত্রি, 20 কাঠমিস্ত্রি, 21 শিক্ষক, 22 ডাক্তার, 23 ডাকপিয়ন, 24 প্রকৌশলী, 25 উকিল, 26 ব্যাংকার। পূর্বে আমরা যে কাজটি করেছি, একটি তালিকা তৈরি করেছি বিভিন্ন পেশাজীবীদের। এখন আমরা শিখব অর্থনৈতিক খাতের ধারণায়ন। আমরা দেখছি আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী ও পরিজন সবাই একই ধরনের কাজ করেন না। অর্থাৎ আমরা আমাদের আশেপাশে আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিজন, হ্যাঁ, বিভিন্ন মানুষ যারাই আছে তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। যেমন কৃষক ধান উৎপাদন করেন, জেলেরা মাছ চাষ করেন, আবার অনেকে আছে যারা বিভিন্ন কলকারখানায় বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদনের সাথে জড়িত। যেমন গার্মেন্টসে শ্রমিক কর্মচারীরা পোশাক তৈরির সাথে যুক্ত রয়েছেন। ওষুধ শিল্পের সাথে জড়িত পেশাজীবীরা ওষুধ উৎপাদন করছেন। অনেকে আসবাবপত্র উৎপাদনের সাথে জড়িত রয়েছেন। মূলত হচ্ছে এখানে যে বিষয়টি বলা হচ্ছে, যারা কৃষক রয়েছেন তারা ধান উৎপাদন করেন, জেলেরা মাছ চাষ করেন, বিভিন্ন কলকারখানায় বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদন করেন শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা তারা পোশাক তৈরির সাথে যুক্ত রয়েছেন, ওষুধ শিল্পের সাথে যারা জড়িত তারা ওষুধ উৎপাদন করছেন, অনেকে আবার বিভিন্ন ধরনের আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করছেন। আমাদের আশেপাশে আবার অনেকেই রয়েছেন যারা সরাসরি কোনো উৎপাদনের সাথে জড়িত নন। অনেকেই আছে যারা কোনো উৎপাদনের সাথে জড়িত নন, কিন্তু সমাজের জন্য বিভিন্ন প্রয়োজনীয় সেবা প্রদান করছেন। আমরা বিভিন্ন সেবা খাত রয়েছে, যেমন হাসপাতালে অসুস্থ মানুষের চিকিৎসা প্রদান করছেন, এটা একটি সেবা খাত। চিকিৎসা একটি সেবা খাত। এভাবে সমাজে বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। এ সকল কাজ বা পেশাকে অর্থনৈতিকভাবে শ্রেণীকরণ করা হয়ে থাকে, যার প্রতিটি শ্রেণীকে বলা হয় অর্থনৈতিক খাত বা অর্থনৈতিক সেবা খাত। বাংলাদেশের সকল অর্থনৈতিক খাতকে 3টি খাতে বিভক্ত করা হয়: কৃষিখাত, শিল্প খাত, সেবা খাত। এখন আমরা দেখব কৃষিখাত। উপরে কিছু চিত্র রয়েছে, যেমন এখানে ডাক্তার রোগী দেখছেন, এটা হচ্ছে সেবা খাত। এটা বিদ্যালয়, এটা সেবা খাত। তারপর একটা কলকারখানা রয়েছে, সেটা হচ্ছে শিল্প। এই যে এখানে অনেকগুলা গাড়ি রয়েছে, সেগুলো কিন্তু শিল্প। তারপর এখানে একজন ইলেকট্রিশিয়ান কাজ করছেন, হ্যাঁ, এটা কিন্তু একটি শিল্প খাত। তারপর এখানে একজন দেখতে পাচ্ছি আমরা পোশাক তৈরি করছেন, এটাও কিন্তু শিল্প খাত। তো কৃষিখাত ফসল উৎপাদন, মৎস্য চাষ, গবাদি পশু পালন ইত্যাদি, এগুলো হচ্ছে কৃষিখাত। আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল ফসল উৎপাদন করে থাকি, আমাদের কৃষকরা, বাংলাদেশের কৃষকরা, হ্যাঁ, যত ধরনের বা পৃথিবীর যত কৃষকরা যত কৃষিকাজের মধ্যে ফসল উৎপাদন করেন, সেটা কৃষিখাতের আওতাভুক্ত। কৃষিখাতে আর কি কি হয়ে থাকে
এখানে দেওয়া হচ্ছে মৎস্য চাষ, যারা মাছ চাষ করে, মাছ উৎপাদন করে। গবাদি পশু, পাখি পালন, গবাদি পশু গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। তারপর বিভিন্ন রকমের পাখি রয়েছে যারা পালন করে, সেটা হচ্ছে কৃষিখাত। শিল্পখাত, পোশাক তৈরি করা। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যে সকল শ্রমিকরা কাজ করেন, পোশাক তৈরি করেন, সেটা হচ্ছে শিল্পখাত। তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, কোম্পানি যেগুলো রয়েছে, যেমন আমাদের প্রয়োজনীয় অনেকগুলা পণ্য তৈরি করে, সেগুলোকে আমরা বলি শিল্পখাত। যেমন বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বাংলাদেশে রয়েছে, অনেক সামগ্রীর ফ্যাক্টরি যেগুলো রয়েছে সবগুলো শিল্পখাতের আওতাভুক্ত। রাসায়নিক সামগ্রী উৎপাদন, রাসায়নিক সামগ্রিক উৎপাদন, রাসায়নিক সামগ্রী উৎপাদন, যেমন বিভিন্ন ধরনের রং, তারপর বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি যে সকল পণ্য উৎপাদন করা হয়, সেগুলো রাসায়নিক সামগ্রী উৎপাদন। আসবাবপত্র, যেমন চেয়ার, টেবিল, এই ধরনের যত ধরনের প্রয়োজনীয় জিনিস আমাদের আছে, সেগুলোকে আমরা আসবাবপত্র বলি। তো এই সকল আসবাবপত্র তৈরি ইত্যাদিগুলো হচ্ছে শিল্পখাত। তারপর রয়েছে সেবাখাত, চিকিৎসা, শিক্ষা, দ্রব্য বিক্রয়, মেরামত অথবা বিপণন, সেগুলো হচ্ছে সেবাখাত। এবার আমরা বাংলাদেশের অর্থনীতির তিনটি মূল খাত, কৃষি, শিল্প এবং সেবা, এবং সময়ের সাথে খাতগুলোর পরিবর্তনের ধারা সম্পর্কে জানব। প্রথমে রয়েছে কৃষিখাত। কৃষিখাত হচ্ছে চাষাবাদ, বীজ বপন, শস্য উদ্ভিদ পরিচর্যা, ফসল কর্তন ইত্যাদি সহ উৎপাদিত পণ্য সংগ্রহ, গুদামজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। এটি হচ্ছে কৃষিখাত। অর্থাৎ একজন কৃষক ফসল প্রথমে চাষ করবেন, চাষাবাদ করবেন, সেখানে বীজ বপন করবেন, শস্য উদ্ভিদ পরিচর্যা করবেন, তারপর ফসল কাটবেন, কর্তন করবেন ইত্যাদি পণ্য সংগ্রহ করবেন, তারপরে গুদামজাত করবেন, যাতে এটা বিভিন্ন সময়ে আমরা এটা সরবরাহ করতে পারি। তারপর সংরক্ষণ, এই পর্যন্ত হচ্ছে একজন কৃষকের কাজ। তারপর রয়েছে বাজারজাতকরণ পর্যন্ত, সেটি বিস্তৃত রয়েছে, অর্থাৎ বাজার পর্যন্ত পৌঁছানো এবং সাধারণ মানুষের কাজ পর্যন্ত পৌঁছানো পর্যন্ত হচ্ছে এটি বিস্তৃত। ফসল উৎপাদন ছাড়াও রয়েছে মাছ চাষ, পশু পাখি পালন, বনায়নও কৃষিখাতের অন্তর্ভুক্ত। আমরা যদি তুলার কথা ধরি, কৃষক তুলা উৎপাদন করে বাজারে বিক্রি করে দেন, কিন্তু তিনি তুলা থেকে পোশাক তৈরি করেন না। সুতরাং কৃষকের তুলা উৎপাদনের বিষয়গুলো কৃষিখাতের অন্তর্ভুক্ত, কিন্তু এই তুলা থেকে যারা পোশাক তৈরি করবে, সেটাকে বলতে পারি আমরা কি, শিল্পখাত। বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ খাত কৃষিখাত। স্বাধীনতার পরবর্তী সময়ে অন্যান্য খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি হলেও কৃষিখাতের অবদান কিন্তু কমে যায়নি। খাদ্য উৎপাদনে ধারাবাহিক উন্নতি এবং গ্রামীণ কর্মসংস্থানের মূল উৎস হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি কৃষিখাতের অবদান অনেক ব্যাপক। মূলত শস্য উৎপাদন, যদি কৃষকরা শস্য উৎপাদন না করে, তাহলে কিন্তু বাংলাদেশে একটি খাদ্য সংকট দেখা দিবে, যার কারণে এটি কিন্তু বড় একটি খাত হচ্ছে শস্য উৎপাদন বেঁচে থাকার জন্য। প্রাণী সম্পদ, যেমন বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, সেই প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ, বন সম্পদ সহ 4টি উপখাত নিয়ে কৃষিখাত গঠিত হয়েছে। শস্য উৎপাদন, প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ, বন সম্পদ, এই 4টি উপখাত নিয়ে কৃষিখাত রয়েছে। তারপর রয়েছে শিল্পখাত। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু ব্যবহার করি যা সরাসরি প্রকৃতি থেকে আসে না, সেটি কোনো না কোনোভাবে তৈরি হয় বা তৈরি করে দেয়। যেমন আমরা যে পোশাক ব্যবহার করি, তা কিন্তু সরাসরি আমরা কৃষকের নিকট থেকে পাই না। আড়তদার কৃষকের নিকট থেকে তুলা কিনে তা কলকারখানায় বিক্রি করে দেন। আড়তদার বলতে কি বোঝানো হচ্ছে এখানে, যারা এই তুলাগুলাকে সংগ্রহ করেন,
তারা হচ্ছে আড়তদার। আমরা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে সেগুলাকে আমরা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে কিন্তু বিক্রি করতে হয়, যেটা আমরা পাইকারি বিক্রি করি, এবং এই পাইকারি বিক্রির যে স্থানটি সেটাকে বলা হয় আড়ত। আর যারা এই ব্যবসাটা করেন তারা হচ্ছেন আড়তদার। তো আড়তদার কৃষকের নিকট থেকে তুলা কিনে তা কলকারখানায় বিক্রি করে দেন। শিল্প বা কলকারখানায় তুলা থেকে সুতা এবং কাপড় তৈরি হয়, অর্থাৎ প্রকৃতি থেকে সংগ্রহ করে তা কলকারখানায় প্রক্রিয়াজাত করে আমাদের ব্যবহার্য জিনিস পরিণত করা হয়। এভাবে আরও অনেক দ্রব্যাদি আছে যেগুলো শিল্প কলকারখানায় প্রক্রিয়াজাত করতে হয়। এই প্রক্রিয়াজাত করার পর বা প্রক্রিয়াজাতের প্রক্রিয়ার পরে সেটি দিয়ে তৈরি হয় পোশাক। কিন্তু এই পোশাক তৈরির যে মূল উপকরণ তন্তু, যেটা আমরা পোশাক শিল্পের সুতা তৈরির যে মূল উপকরণ সেটির নাম হচ্ছে তন্তু। এই তন্তুটা কিন্তু মূলত আসে তুলা থেকে। তাছাড়াও বিভিন্ন ধরনের আরও শিল্প খাতে আরও বিভিন্ন ধরনের পোশাক খাতে রয়েছে, যেমন রেশম পোকা, সেটিও কৃষকরা চাষ করে থাকেন। হুম তো এই রেশম পোকা থেকে যে রেশমি তন্তু দিয়ে যে সুতা তৈরি করা হয় সেটাও কিন্তু মূলত কৃষকরাই তৈরি করে থাকেন, বা এই রেশম পোকা রেশম চাষ হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদ বা কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে ব্যবহার্য দ্রব্যে রূপান্তরিত করা হয়। এ ধরনের কর্মকাণ্ডগুলো শিল্প খাতের আওতাভুক্ত। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আমরা আরও বেশি প্রক্রিয়াজাত পণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। অর্থাৎ এই আধুনিক যুগে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এবং যার কারণে এই প্রক্রিয়াজাত পণ্যের উপর আমরা কিন্তু অনেকাংশেই নির্ভরশীল হয়ে যাচ্ছি। অর্থাৎ প্রকৃতি থেকে সংগ্রহ করে তা কলকারখানায় প্রক্রিয়াজাত করে আমাদের ব্যবহৃত জিনিস পরিণত করা হয়। এভাবে আরও অনেক দ্রব্যাদি আছে যেগুলো শিল্প কলকারখানায় প্রক্রিয়াজাত করতে হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদ বা কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কলকারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে ব্যবহার্য দ্রব্যে রূপান্তরিত করা হয়। এ ধরনের কর্মকাণ্ডগুলো শিল্প খাতের আওতাভুক্ত। অর্থাৎ যে সকল কাজগুলো কলকারখানার মধ্যে করা হয় সেগুলোকে আমরা বলতে পারি শিল্প খাতের আওতাভুক্ত। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আমরা আরও বেশি প্রক্রিয়াজাত পণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। ফলে স্বাধীনতা পরবর্তী সময়ে থেকেই বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে কিন্তু শিল্পের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যেটি বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখে, এবং অর্থনীতির মূল চাবিটাই বলা যায় শিল্প খাতের উপর আমাদের নির্ভরশীল। বাংলাদেশ আমাদের দেশ কিন্তু সবচেয়ে বেশি পোশাক শিল্পের উপর নির্ভরশীল। এই পোশাক শিল্পের মাধ্যমে বাংলাদেশ কিন্তু অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া পোশাক, ঔষধ, আরও অনেক শিল্প যেগুলো আমরা বাইরের দেশে সেগুলোকে আমরা রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা আয় করি, এবং এই আয় দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি থেকে শিল্প খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা দেখব সেবা খাত। কৃষি শিল্প ছাড়া আরও একটি খাত আমাদের জীবনযাপনকে সহজ সাবলীল করার ক্ষেত্রে অবদান রাখে, তা হলো সেবা খাত। যেমন পোশাকের কথা, কৃষকের তুলা উৎপাদন করে শিল্পে তার সুতা এবং কাপড়ে পরিণত করা হয়, কিন্তু আমরা তো সরাসরি কাপড় হাতে পাই না। বিক্রয়, উপস্থাপনা এবং ট্রেইলারিং সেবা না থাকলে আমরা পছন্দের পোশাক তৈরি করতে পারতাম না। ইন্ডাস্ট্রির মধ্যে সাধারণত বা কলকারখানায় যে সুতাগুলো তৈরি করা হয় সেগুলোকে যদি বিক্রয়, ব্যবস্থাপনা এবং টেইলারিং সেবা না থাকে তাহলে কিন্তু আমরা পছন্দের পোশাক তৈরি করতে পারতাম না। আবার ধরি মোবাইল ফোন সেবা, যদি এটা না থাকতো তাহলে জীবনে কীরকম পরিস্থিতি হতো তা কি একবার ভাবতে পারি? মোবাইল যদি আমাদের না থাকতো তাহলে আমরা কখনোই কারোর সাথে যোগাযোগ করতে পারতাম না, বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারতাম না, মানুষের খোঁজখবর নেওয়া যেত না, মানুষ একটা মহাসংকটের মধ্যে থাকতো। কিন্তু এই যোগাযোগ সেবাটি, মোবাইল ফোন সেবাটি থাকার কারণে
আমরা অনেকেই খুব সহজে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারি, মানুষের অবস্থান সম্বন্ধে জানতে পারি, যে কোনো বিষয়ের উপর আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেটি জানতে পারি। মোবাইল ফোন বা সেবা এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, এর সাহায্যে তথ্য অনুসন্ধান, পড়াশোনা সবই করা যায়। ষষ্ঠ শ্রেণীতে আমরা ব্যাংকিং সম্পর্কে জেনেছি। এ যুগে ব্যাংকিং সেবা না থাকলে আমরা কি বিপদেই না পড়তাম। ব্যাংকিং সেবা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা অনেক সমস্যার মধ্যে পড়তাম। মানুষের এই যে টাকা পয়সা এগুলো আছে, এগুলো না মানুষ অনেক ঝামেলায় থাকতো, অনেক সমস্যায় থাকতো। কিন্তু এই ব্যাংকিং সেবাটা আমাদের থাকার কারণে আমরা আমাদের অর্থগুলা জমা রাখতে পারতেছি এবং প্রয়োজন মতো আমরা সেটিকে উত্তোলন করে নিতে পারতেছি এবং এক স্থান থেকে আরেক স্থানে আমরা যদি কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন করতে চাই তাহলে আমরা তাৎক্ষণিক সেটাকে প্রেরণ করতে পারতেছি, আবার গ্রহণও করতে পারতেছি খুব সহজে। তো এটাই ব্যাংকিং সেবা। তাহলে এই ব্যাংকিংটা হচ্ছে একটি সেবা খাত। শিক্ষা, ইন্টারনেট সেবা। শিক্ষা এটাও কিন্তু সেবামূলক কাজ। ইন্টারনেট সেবা, ইন্টারনেট যদি না থাকতো তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যা হতো। ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আজ আমরা এই সম্পূর্ণ পৃথিবীটাই একদম হাতের মুঠোর ভিতরে দেখতে পাই। আমরা কিন্তু যে কোনো জিনিস খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে আমরা সহজেই সমস্যার সমাধান করতে পারি। তবে হ্যাঁ, এটার ভালো দিক যেমন আছে, খারাপ দিক তেমনই আছে। তো ইন্টারনেট সেবা এই অত্যাধুনিক যুগে আমাদের অনেক কাজকে আমরা কিন্তু অনেক সহজভাবে সেটাকে উপস্থাপন করতে পারি এবং সহজভাবে আমরা সেটা জানতে পারি। চিকিৎসা সেবা, এই চিকিৎসা সেবা এটাও একটি গুরুত্বপূর্ণ সেবা। যদি এই ডাক্তাররা চিকিৎসা সেবাটা সাধারণ মানুষকে না দিতেন তাহলে কিন্তু মানুষ অনেক রোগী আক্রান্ত হয়ে যেত, অনেকেই মৃত্যুর কোলে ঝুঁকে যেত বা মৃত্যু পর্যন্ত হয়ে যেত। তো এই চিকিৎসা সেবাটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের অনেক যারা আমরা অনেকেই অসুস্থ হই, তাদের অসুস্থ হওয়ার পর এই চিকিৎসা সেবাটা নেওয়ার পরে অনেকেই সুস্থ হয়ে ওঠেন। তো এই সেবাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটাকে বলা হয় স্বাস্থ্য খাত চিকিৎসা সেবা। ইত্যাদি অনেক সেবা আছে তাছাড়া আমরা বর্তমান জীবনযাপন কল্পনাই করতে পারি না এই সমস্ত সেবা ছাড়া। এ সকল সেবা কার্যক্রম আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। অর্থনৈতিক যেসব কাজের মাধ্যমে এ সকল অবস্তুগত দ্রব্য উৎপাদিত হয়, অর্থাৎ যা দৃশ্যমান নয় কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে, অর্থাৎ এই সেবাগুলোকে আমরা কিন্তু আমাদের খালি চোখ দিয়ে দেখতে পারি না, এটি আমরা কিন্তু অনুভব করতে পারি। তার অভাব আমরা বুঝতে পারি। যদি আজ কেউ গুরুতর আহত হয়, তাৎক্ষণিক যদি ডাক্তার কোনো হসপিটাল না থাকে তাহলে মানুষ কতটা অসহায়ত্বের মতো পড়বে এবং তার কী যে একটা অস্থিরতা কাজ করবে। হ্যাঁ, সেই সেবাটি যদি মানুষ তাৎক্ষণিক না পায় তাহলে কিন্তু অনেক সমস্যা মানুষ পড়তে পারে। তো এই জন্য চিকিৎসা সেবাটা যদি দৃশ্যমান নয় কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে, হ্যাঁ, যার বিনিময় মূল্য রয়েছে তাই হচ্ছে সেবা। প্রথমত হচ্ছে আমাদের সেবা জিনিসটা কি সেটা বুঝতে হবে। সেবা হচ্ছে যার মূল্য রয়েছে। এখন ডাক্তার কাজ করবেন, হ্যাঁ, ডাক্তার রুগী দেখবেন, আমাদের সেবা দিবেন, কিন্তু প্রয়োজনে আমরা কিন্তু ডাক্তারকে একটা ফি দিতে হয়। শিক্ষক পড়াবেন, শিক্ষককেও কিন্তু ফি দিতে হয়। এই সকল কাজের কিন্তু কি রয়েছে, মূল্য রয়েছে, যার কারণে এগুলোকে বলা হয় সেবা খাত। বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, বিপণন, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, যোগাযোগ, ব্যাংক, তথ্য প্রযুক্তির প্রভৃতি ক্ষেত্রে সেবা ক্রম উৎপন্ন হয়। আমাদের এখানে দেওয়া হয়েছে একটি দলগত কাজ। উপরের কৃষি, শিল্প এবং সেবা খাতের বর্ণনার আলোকে বক্স 2.1 তালিকায় পেশা বা কাজগুলোকে কৃষি এবং শিল্প এবং সেবা খাত ভুক্ত করো। তোমার এলাকায় পেশা ছাড়াও কৃষি, শিল্প, সেবা খাতে বাংলাদেশের প্রচলিত অন্যান্য পেশা বা কাজের নামোচ্চক তোমার এলাকায় পেশা ছাড়াও কৃষি, শিল্প ও সেবা খাতে প্রচলিত অন্যান্য পেশা বা কাজের নামও চক 2.1 যুক্ত করো। অর্থনৈতিক খাতওয়ারি পেশা বা কাজের তালিকা: কৃষিখাতের পেশা বা কাজের নাম, শিল্প খাতের পেশা বা কাজের নাম, সেবা খাতের পেশা বা কাজের নাম। আমরা এখন চকটি পূরণ করব।
কৃষিখাতের পেশা বা কাজের নাম: কৃষি বা চাষাবাদ, বীজ বপন, ফসল কাটা, জেলে, খামারি, মাছ চাষ, গুদামজাতকরণ, ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণ, পশু পাখি পালন। শিল্পখাতের পেশা বা কাজের নাম: পোশাক তৈরি, কাগজ তৈরি, সার তৈরি, ইলেকট্রনিক্স পণ্য তৈরি, রাসায়নিক সামগ্রী উৎপাদন, আসবাবপত্র তৈরি, খেলনা সামগ্রী তৈরি, ঔষধ উৎপাদন, সিমেন্ট উৎপাদন। এখন দেখব সেবা খাতের পেশা বা কাজের নাম: চিকিৎসা, শিক্ষা, পণ্য ক্রয় বিক্রয় ও মেরামত, বিনোদন, মোবাইল সেবা, ইন্টারনেট সেবা, ব্যাংকিং সেবা, পরিবহন সেবা, গ্যাস পানি ও বিদ্যুৎ সেবা। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আলোচনা করব পরের অংশ নিয়ে। আগামী পর্বটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবা ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।